আমি একবার রেকর্ডিংটা স্টার্ট করি। আচ্ছা, যে আমাকে এইচডব্লিউটা পাঠিয়েছিলে সেটা দেখে নেবে, ওকে? আমি এখানে করিয়ে দিলাম। চলো, ওকে। তাহলে কজন এসছে দেখে নিই একবার। ওকে, চলো। আগের দিন যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল, শেষে ছিল আই থিঙ্ক, কোথায় গেল, শেলডম। শেলডম ইফ ছিল, শেলডম ওর নেভার ছিল। আজকে আজকের আমি তোমাদেরকে, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার, কি হ্যাঁ, জোরে, আজকে একটু জোরে বলতে পারবো না, ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছে আমার। সো একটু ম্যানেজ করে নাও, যদিও অনেকটা জোরেই বলছি, যতটা পারছি আর কি। চলো, তার আগে কিছু কোশ্চেন আমি কিছু দেব, সেগুলো লেখো, তারপর আমি কনসেপ্টটা বলবো। ফ্রিডম ফাইটার্স suffered too much, suffered, sorry, too much pain for the freedom of our country. Okay, next question লেখো। He was none too happy to meet her sister. Sorry. So he organized a party. করো। বলো দেখি। ওকে, করো। অ্যান্সার আসছে না কেন? স্যার, টু এর রিপ্লেসে কিছু হবে? বলো কি হবে, বলো। সো না, বাকিরা। চলো লেখো।
আমাদের আজকে ক্লাসের প্রথম কনসেপ্ট। চারটে অ্যাডভার্ব আছে, হ্যাঁ? সেই চারটে অ্যাডভার্ব কি কি? প্রথমে একটা হলো টু মাচ, তারপরে হলো মাচ টু, দেন আসছে অনলি টু, তারপরে আসছে নান টু। ওকে, টু মাচটা হলো অ্যাডজেক্টিভ, মাচ টুটা হলো অ্যাডভার্ব, অনলি টু মানে হলো ভেরি, আর নান টু মানে হলো নট ভেরি, মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। ক্লিয়ার? এটার মানেও খুব বা অনেক, এটার মানেও তাই, খুব বা অনেক। ওকে, কিন্তু পার্টস অফ স্পিচ আলাদা। কারো কোনো প্রশ্ন? নাসরিন, বোঝা গেছে? চলো জি স্যার। এবার বলো দেখি, এই যে দুটো প্রশ্ন তোমাদের নিলাম না, এই যে দুটো প্রশ্ন, এই যে দুটো প্রশ্ন, দুটো সব প্রিভিয়াস ইয়ার। ওকে, দেখো, সাফার কে সাফার করছে? ফাইটার্সরা, ফ্রিডম ফাইটার্সরা। আচ্ছা বলো, ফ্রিডমটা কি অ্যাডজেক্টিভ? ফ্রিডমটা একদম। আজকে কারো ক্লাসে কোনো আমি মানে জোর পাচ্ছি না কেন, একটা এনার্জি ভাব, এনার্জেটিক অ্যাম্বিয়েন্স কেন পাচ্ছি না? কি হয়েছে? ক্লাসটা কি অফ করে দেবো? ভালো লাগছে না ক্লাস করতে? না স্যার। না স্যার। তাহলে বলো, ফ্রিডমটা কি মনে হচ্ছে, অ্যাডজেক্টিভ নাকি? ভুলভাল হলেও বলো না। সরি। এমনিতে তোমাদের দেখতে পাচ্ছি না, প্লাস কোনো কথা কানে না আসলে তো আমার তো এনার্জি লো হয়ে যাবে। ফ্রিডমটাও তো একটা নাউন, তাহলে এই দুটো মিলে কি তৈরি করছে? কম্পাউন্ড নাউন তৈরি করছে। ওকে, ফ্রিডম ফাইটার্স, তাহলে এরা সাবজেক্টের কাজ করছে। এবারে সাফার কি সাফার করেছে? টু মাচ পেন। পেনটা কি? পেনটা পেনটা নাউন, নাম তাহলে এটা কার জায়গা? অ্যাডজেক্টিভেরই জায়গা, ঠিকই আছে। এটা অ্যাডজেক্টিভের জায়গা। তো টু মাচটা কি অ্যাডজেক্টিভ? আচ্ছা এবার বলো, সাফার, এবার বলো, এবার হ্যাঁ সরি, আমি এখানে ক্রস দিচ্ছি কেন, এবার ভালো করে শোনো, এটা সাফার্ডকে কোয়ালিফাই করছে না পেনকে কোয়ালিফাই করছে? পেনকে। ভালো করে বলো। সাফারিংটা টু মাচ। এটা কি সাফার্ডকে কোয়ালিফাই করছে না? ওকে, ভার্বের জায়গা, সেজন্য তাহলে মাচ টু হবে। ইয়েস। সরি, দাঁড়াও, আমি কি লিখেছি এখানে? টু মাচ, ওকে। হ্যাঁ, এটা সাফার্ডকে কোয়ালিফাই করছে না পেনকে কোয়ালিফাই করছে বলো? সাফারকে। সাফার্ডকে। তাহলে পেনটা কি? পেনটা তো নাউন। পেনটা নাউন, তাহলে কি সাফার্ড করেছে? অনেক বেশি পেন, তাহলে নাউনের আগে যে বসে সে কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়। তাহলে তুমি আমার বলো,
ট্রানজিটিভ ভার্বে আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম, এটার একটা অবজেক্ট আছে তো, এই হুম। মেন ভার্বটার অবজেক্ট আছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে ট্রানজিটিভ ভার্বের অ্যাডভার্বটা কি ওর ওর পরে বসে নাকি ওর আগে বসে অথবা শেষে বসে? আগে বা শেষে। তাহলে আমার একে কোয়ালিফাই করছে না তো, একে তো কোয়ালিফাই করছে। কেমন, কতটা কষ্ট? প্রচুর কষ্ট, খুব কষ্ট। তাহলে অ্যাডজেক্টিভের জায়গা ঠিকই আছে। বোঝা গেছে? নেক্সট চলো, নেক্সট এটা করো। হি ওয়াজ নান টু হ্যাপি। তাহলে নান টু মানে কি নট ভেরি, সে খুব খুশি নয়। টু মিট হার সিস্টার, তার বোনের সাথে দেখা করে, তাই সে একটা পার্টি দিল। তাহলে এটা কি মিলছে? এখানে কি সেন্স আসছে? ভেরি সেন্স আসছে না? only two. তাহলে ভেরি বা অনলি টু, বোঝা গেছে? আর এখানে ইউ আর অনলি টু রিচ টু বাই দিস কার, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তাহলে কি হবে এখানে? এটা নান টু, এটা নট ভেরি আসছে, নট নান, নান টু। তাহলে নান টু হবে। কিন্তু অপশনে নট ভেরি থাকবে না, অপশনে নান টু কথাটাই থাকবে। নেক্সট চলো। তো এটা আরেকবার বলবেন? আমি বলছি, তুমি এই সেন্টেন্সটা, 2 নম্বর সেন্টেন্সটা পড়ার পরে কি মানে বুঝলে? সে তার বোনের সাথে দেখা করে খুবই খুশি, তাই সে একটা পার্টি দিচ্ছে তো। তাহলে খুব, খুব যখন হয় তখন ভেরি হয় তো, আর যখন খুব নয় তখন কি হয়? তখন তো নট ভেরি হয়। তাহলে থার্ড সেন্টেন্সটার মানে হচ্ছে সে খুব ধনী নয়, তা ওই গাড়িটা কেনার মতো, তাই তার সময় ওয়েস্ট করতে মানা করছে। তাহলে এখানে অনলি টু কেন হবে? আমি কি বলেছিলাম, অনলি টু মানে তো ভেরি, পজিটিভ সেন্টেন্স, আর নান টু মানে তো নট ভেরি, নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলো, আমি আবার বলবো। স্যার এই যে টু, টু মাছ টোটালটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হ্যাঁ, টু মাচ টোটালটাই একটা অ্যাডজেক্টিভ মতো কাজ করে। তো টুটাও তো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের মতো কাজ করে। হ্যাঁ, ওটা যখন সেপারেট হয়ে বসে ওটা একটা অ্যাডভার্বের মতো কাজ করে। বাট এই টু মাচ কথাটাও যখন একসাথে এসে যায় তখন এটার মানেও হয় কি সিভিয়ার বা ভেরি, এটার মানেও ভেরি হয়। ওকে, ভেরি ঠিক মাচ। আছে। এটা একটা ফ্রেজ বলতে পারো। ওকে, জেনে রেখে দাও, পরীক্ষা আসলে এভাবেই আসবে, এর আর অন্য কোনো ভাবে আসার কোনো ব্যাপার নেই। তাহলে এটা করো দেখি। The news of his grandfather grandfather's death was too much painful for him। আগেরটা পেন ছিল, এটা পেনফুল করে দিয়েছি। বলো। বলো। স্যার এটা মনে হচ্ছে ঠিকই আছে। যে বললে ঠিকই আছে আমাকে একটু পার্সাল স্পিচে ভেঙে দাও। এখানে মেন ভাব কোনটা? ওয়াজ। ওকে, তাহলে আমার বলো কি ছিল? ডেথ ছিল, এটাই ছিল। সরি সরি, নিউ খবরটা ছিল। হ্যাঁ, নিউজ। তাহলে এটা কি প্রিপোজিশন, আর টোটাল এটা
পুরোপুরিটা প্রিপোজিশনাল অবজেক্ট। তার মধ্যে হিসটা অ্যাডজেক্টিভ, গ্র্যান্ডফাদার্সটাও অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ ডেথ, আর হিসটা কার অ্যাডজেক্টিভ, ওটাও গ্র্যান্ডফাদারের অ্যাডজেক্টিভ। ওকে, এবার বলো টু মাচ পেনফুল। পেনফুলটা কি, নাউন না অ্যাডজেক্টিভ? না, পেনফুল নাউন হয়? অ্যাডজেক্টিভ। পেনটা তো নাউন, পেনটা তো নাউন। ওই জন্য বলে না নো পেন, নো পেনফুল কি বলা হয়, নো পেন বলে। পেনটাই তো নাউন। আর পেনফুল কথাটা কি, পেনফুল অ্যাডজেক্টিভ না? তাহলে এটা যখন অ্যাডজেক্টিভ, ফরটা প্রিপোজিশন, আর হিমটা কি এই প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে এবার বলো, তাহলে এটা কেমন পেনফুল? খুবই পেনফুল। তাহলে এটা অ্যাডজেক্টিভে কোয়ালিফাই করছে, মানে অ্যাডভার্বের জায়গা না? তাহলে এই যে টু মাচ কথাটা, এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না। কি হবে? মাছ মাছ টু। মাচ টু। ওকে, ক্লিয়ার? এই জন্য আমি বলেছি যে বেসিক ক্লাসগুলো ভালো করে করে পার্টস অফ স্পিচটাকে একদম তরুতাজা করে রাখবে। নেক্সট চলো, নেক্সট আবার কিছু কোশ্চেন দেব। এটা আলাদা কনসেপ্ট, হ্যাঁ, আগে কনসেপ্টের না এই আলাদা না কনসেপ্ট? এটা অন্য কনসেপ্ট। আই ভিজিটেড কাশ্মীর with my friend two years before. Next বলো, I have seen you। এটা আমার টেন্সের ক্লাসে করানোর ইচ্ছে ছিল, বাট এখানেও করিয়ে দেবো, টেন্সের ক্লাসেও করাবো, চিন্তা করো না। seen you ago also with your brother। বা এটা বাদ দাও, এটা করো, এইটুকু থাক। নেক্সট লেখো, I have not received the parcel still, so I should call the courier কোম্পানি। বলো দেখি, সহজ আছে। স্যার প্রথমটা বিফোর 2 ইয়ার্স হতে পারে, আচ্ছা, কারণ টুটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে অ্যাডভার্বটা আছে বিফোর। আচ্ছা, আই হ্যাভ সিন ইউ বিফোর, আচ্ছা, এটা শোনা 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 লাগছে, ওই জন্য বললাম মানে লাইনটা।
এগোটা হয় না লাস্টের দিকে তাই। আচ্ছা, আর বাকিরাও ট্রাই করো। নেক্সট আর একটা দিচ্ছি, করো। The baby is yet crying, so I think you should take it out. তাকে নিয়ে বাইরে যাও, বলো দেখি। দেখো, কনসেপ্টটা দেখে নাও। চারটে ওয়ার্ড আমরা লিখবো। বিফোর, এগো, স্টিল আর ইয়েট। ওকে, এরা সবই অ্যাডভার্ব। এও অ্যাডভার্ব, এও অ্যাডভার্ব। এ কখন ইউজ হয়? It is used in perfect tense. Okay, as an adverb. প্রেজেন্ট ফার্স্ট দুটো পারফেক্ট। হ্যাঁ, যে কোনো পারফেক্ট, শুধু পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যা খুশি। এবার দেখো, বিফোর এর কিন্তু আরো অনেক ইউজ আছে। কি না, বিফোর একটা প্রিপোজিশন হতে পারে না? আই পুট আপ দ্য নোট শিট বিফোর মাই স্যার, ঠিক আছে, হতে পারে। তাহলে এটা প্রিপোজিশন হয়, আর এটা কনজাংশন হিসাবে ইউজ হয়। বাট আমরা এখানে অ্যাডভার্বের কথা বলছি। যখন এটাকে তুমি অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে চাইবে, তখন তোমাকে পারফেক্ট টেন্সের সাথে এটাকে ইউজ করতে হবে। সকলের ক্লিয়ার? নেক্সট, এগোটা কি? এটা অলওয়েজ অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়, এর আর অন্য কোনো ইউজেস নেই। এটা সর্বদা পাস্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ হয়। ওকে, স্টিলটা কি? এটাও অ্যাডভার্ব, তাহলে ইউজ হয় কখন? দেখো, ইট ইজ ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স। আর এটার লোকেশন কোথায়? বিফোর মেন ভার্ব। ওকে, কিন্তু এটা বিফোর মেন ভার্ব, বাট যদি মেন ভার্ব লিঙ্কিং ভার্ব হয় তখন কিন্তু ইউজ হয় না, এক্সেপ্ট লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের আগে কিন্তু ইউজ হবে না। ওকে,
অ্যাকশন ভাব যদি মেন ভার্বে ইউজ হয় তখন ইউজ হবে এটা। ইয়েরটাও কি? ইয়েরটাও অ্যাডভার্ব। এটা সাধারণত কি হিসাবে ইউজ হয়? ইট ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স, in present perfect tense। আর লোকেশন কোথায়? বিফোর, না সরি, আফটার মেন ভার্ব। ওকে, ওকে। আচ্ছা, এটা একটু ভালো করে বলে দিই। এটা দুটো লোকেশন আছে। এক নম্বর কি? আফটার মেন ভার্ব, যদি মেন ভার্বটা কি হয়? যদি মেন ভার্বটা ইনট্রানজিটিভ হয়। আর একটা কি? আফটার অবজেক্ট, যদি মেন ভার্বটা কি হয়? ট্রানজিটিভ হয়। ওকে, মেন ভার্ব ট্রানজিটিভ হলে তো অবজেক্ট আসবে, অবজেক্টের পরে বসবে। আর মেন ভার্ব ইনট্রানজিটিভ হলে কি হবে? অবজেক্ট থাকবে না, তাই মেন ভার্বের পরে বসে যাবে। কারো কোনো সমস্যা বুঝতে? চলো এবার বলো, এটা কি টেন্স? শুধু V2 আছে, তাহলে কি টেন্স? ইনডেফিনাইট। Past indefinite. পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমার বিফোরটা হবে না, Ego. এগো হবে। ওকে, এটা কি Ego টেন্স? হবে। এটা তো পারফেক্ট। Perfect. তার হেল্পিং ভার্ব আর V3। তাহলে হ্যাভ হ্যাভ ভার্ব যখন হেল্পিং ভার্ব হয় আমি কি জানি? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমার এগোটা হবে না, কি হবে? Before. বিফোর। ওকে, এটা বলো, আই হ্যাভ নট রিসিভড, তাহলে টেন্স কি? টেন্স পারফেক্ট পারফেক্ট নেগেটিভ। Negative. কিন্তু নেগেটিভ, তাহলে কি হবে? Yet. ইয়েট হবে। Yes. ঠিক Yes. আছে, ইয়েট হবে। দেখো এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব না, কারণ পার্সেলটা কি অবজেক্ট, তো অবজেক্ট আছে। দেখো অবজেক্টের পরে বসেছে না। আর এটা বলো, কন্টিনিউয়াস টেন্স না? Still. হ্যাঁ। তাহলে আমার ক্রাইং এর মেন ভার্বের আগে কে বসবে যদি বসাতে হয়? Still. ওকে, কনফিউশন ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট আরো কিছু কোশ্চেন লেখো। I have visited Manali late, so let's go somewhere else। বলো কি হবে? নেক্সট লেখো। বিফোর হবে। এটা অন্য কনসেপ্ট থেকে দিচ্ছি কিন্তু।
he came very lately. So the teacher scolded him. বলো। কি হবে? কোথায় এরর আছে? লেট আর লেটলি মনে হচ্ছে ওইখানটা কোনো এরর আছে। লেটলি হুম, তাহলে ঠিক কি হবে? চলো, ঠিক কি হবে আমরা একটু পরেই জানতে পেরে যাবো, কনসেপ্টটা শিখে নিব। তো আজকের ক্লাসের থার্ড কনসেপ্ট লেখো। এখানেও আমরা চারটে ওয়ার্ড লিখব। লেট, এটা প্রচুর ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ, বহুবার এখান থেকে কোশ্চেন পরীক্ষা এসছে। লেটলি টু ভেরি। লেট এই কথাটা ইট ক্যান বি ইউজড, এটা ইউজ করা যেতে পারে as an adjective and adverb. ওকে, এবার চলো লেটলি। লেটলি লেখো, এটার মানে হলো রিসেন্টলি। ওকে, এটা নূর রাশেদের পারা উচিত ছিল, অফলাইন ব্যাচে ওদের করে করানো হয়ে গেছে টেন্সের চ্যাপ, বা নাসরিনেরও পারা উচিত ছিল। ইট ক্যান বি used as an adverb. Okay, টুটা কি? more than required, কোনো কিছু প্রয়োজনের থেকে বেশি প্রয়োজন, মানে বেশি হলে। it is used to qualify negative adjectives. ওকে, জাস্ট এখন লিখে নাও, এক্সাম্পল যখন দেবো সব বুঝতে পারবে। ভেরি লেখো, it is used to qualify negative plus পজিটিভ অ্যাডজেক্টিভ। নেগেটিভ পজিটিভ দুটোর জন্য এটি ইউজ করা যেতে পারে, নো প্রবলেম। ওকে, কারোর কোনো প্রবলেম? না স্যার। চলো এবারে দেখো, তাহলে আই হ্যাভ ভিজিটেড মানালি লেট, লিটারালি লেটস গো সামওয়্যার এলস, তাই অন্য কোথাও চলো, তাহলে এর মানে কি হবে? আমি সদ্য সদ্য ঘুরে এসেছি না মানালি থেকে। রিসেন্টলি এবারে এর আরো একটা ট্রিক হলো, এখন আমি টেন্সের চ্যাপ্টার বলে মানে বলিনি বলে এটা বলছি না, এটা তো হ্যাভ ভাব এখানে কি হেল্পিং ভাব, আর ভিজিটেড এখানে মেন ভাব, তাহলে আমার এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়।
আর প্রেজেন্ট পারফেক্টে আমি রিসেন্টলি কথাটা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে লেটলিটা কেটে আমার এখানে কি কি দিতে পারি আমি এখানে লেটটা কেটে আমি এখানে লেটলি দিতে পারি। অফ লেট মানেও রিসেন্টলি হয়, আর রিসেন্টলি কথাটাই লিখতে পারি। তাহলে তিনটে জিনিস মনে থাকবে, লেটলি মানেও রিসেন্টলি, আর অফ লেট মানেও রিসেন্টলি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে অ্যাডভার্ব হিসাবে রিসেন্টলির বদলে আমরা লেটলিও ইউজ করতে পারি, অফ লেটও ইউজ করতে পারি, কিন্তু শুধু লেট, অনলি লেট ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারবো না যখন রিসেন্টলি বোঝাতে চাইবো। ক্লিয়ার? এবার বলো, হি কেম ভেরি লেটলি, ভেরি রিসেন্টলি হবে নাকি ভেরি লেট হয়? ভেরি লেট। ভেরি লেট, কেননা তাই লেটটা এখানে কি অ্যাডজেক্টিভ, আর ভেরিটা এখানে কি অ্যাডভার্ব। ওকে, চলো। নেক্সট আমরা টু ভার্সেস ভেরি, এই দুটো কনসেপ্ট নিয়ে আমরা এই দুটোর সম্পর্কে কিছু ডাউট আছে, কিছু কনসেপ্ট আছে যেগুলো আমরা শিখব। এই দুটোর উপর বেস করে পরীক্ষায় কোশ্চেন আছে। যেমন আমি বললাম দুটোই অ্যাডভার্ব, কিন্তু টুটা কি নেগেটিভ অ্যাডজেক্টিভ কি কোয়ালিফাই করে, আর একে কাকে কোয়ালিফাই করে? পজিটিভ নেগেটিভ দুটোই। পজিটিভ নেগেটিভ দুটোই। ওকে, কিন্তু দুজনই কাকে কোয়ালিফাই করবে? অ্যাডজেক্টিভ। চলো দেখুন, the water of the গঙ্গা, এটা এটা দেখবে অনেকেই এমনি আর কি চলতি ভাষায় ইংলিশ, স্পোকেন ইংলিশ বলার মাধ্যমে ইংলিশ যখন বলে অনেকেই ভুলভাল বলে। এটা ইজ টু পিওর, ঠিক আছে? ইজটা কি মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব? এটা সাবজেক্ট, প্রিপোজিশন, প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, তাহলে এবার বলো কেমন গঙ্গার জলটা কেমন? সে পিওর। অ্যাডজেক্টিভ, এটা কেমন অ্যাডজেক্টিভ? পজিটিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে টু দিতে পারবো না, ভেরি দিতে হবে। ওকে, নেক্সট চলো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি সেন্টেন্স পড়লেই তোমার চোখের সামনে এরা চলে আসবে। মাই, এটা যদিও সিম্পল সেন্টেন্সে লিখি, এটা তোমরা ছোটবেলায় পড়েছো, খুব ফেমাস একটা। মাই গ্র্যান্ডমাদার আচ্ছা এটা আমি পরে বলছি, পরে এটা বলছি। চলো, টু যখন থাকবে না, এটার সাথে আমরা টু প্লাস V1 ইউজ করব। এর মানে নেগেটিভ বোঝায়। তোমরা জানো তো, এটা ক্লাস 10-এ পড়েছিলে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, মনে আছে? হ্যাঁ আর এটার পরিবর্তে যখন যদি এই টু এর জায়গায় আমি যদি সো ইউজ করি, তাহলে এই টু প্লাস V1 এর জায়গায় আমার কি ইউজ করতে হবে? দ্যাট।
এইটা যখন করি তখন সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স বলা হয় এই প্যাটার্নে লিখলে, আর এই প্যাটার্নে যখন লেখা হয় তখন সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। Okay? কি লেখো, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে কি করতে পারে বলো তো, এখানে দু তিনটে এরর দিতে পারে। এখানে তোমাকে এই জায়গাটাকে এই এই জায়গায় টু ক্যান নট ওয়াক দিতে পারে, এরকম ভাবেও দিতে পারে। এই জায়গাটাতে টু ওয়াক করে দিতে পারে, আর এই জায়গাটাতে টু উইক করে দিতে পারে। তাহলে কোথায় কোথায় এরর দিতে পারে বোঝা গেছে। এটাও হবে না, কি হবে, এটাই হবে। ওকে দেখো, টু আছে না, টু, এই যে টু, আর এই যে দেখো টু প্লাস ভি ওয়ান আছে না। ওকে, এটা তো ম্যাথ করালাম তো। আচ্ছা নেক্সট চলো, লেখো, হি ইজ ভেরি উইক দ্যাট হি কান্ট ওয়াক। এটা তাহলে এই ভেরির জায়গায় কি হতে পারে, সো হবে, টু হবে, টু হবে, নাকি নান অফ দিস, কোনটা হবে? টু টি ডবল হবে। টি ডাবল টি ডবল। ওরে বাধা, দ্যাট আছে তো, ও এক্ষুনি তো বললাম। সো দ্যাট, সো দ্যাট, তাহলে ভেরিটা তো হবে না, টু থাকলে তো এর পরে আমার টু প্লাস ভি ওয়ান থাকবে, সেটা কি আছে? না, নেই তো, ওখানে ওখানে টি ডবল টু লিখলে এখানে টু প্লাস ভি ওয়ান লিখতে হবে, লিখতেই মানে টু। হবে। হ্যাঁ, তবে এই পেয়ারটা তোমার মেনটেন হবে, নইলে হবেই না এটা, টিও টু তে তো হবে না। তাহলে কি হবে, যেহেতু দ্যাট আছে তাই কি নেবো আমরা, সো নেবো। সো ওকে, নেক্সট চলো, চলো এবারে লেখো, অজয় is very stronger than Sumit. Next লেখো, Rohan is a much brave soldier and all and everyone is proud of him. Next করো, আচ্ছা আগে এই দুটো বলো দেখি। প্রথমেরটা মার্চ হবে স্যার। হুম, ভেরি গুড। আর তারপরেরটা ভেরি। ভেরি, চলো আমরা এবার কনসেপ্টটা দেখি। ভেরি গুড, দেখো
বাকিরা বলো তো কি ঠিক বলেছে নাকি? চলো প্রথমে লেখো, আমরা এই কনসেপ্টে শিখবো ভেরি ভার্সেস মাচ। ওকে, ভেরি, it is used with পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে কি? যেখানে কোনো তুলনা হয় না, মানে তুলনা মানে কি সকলে সমান, যখন ইকুয়ালি কম্পারিজনটা হয়, যে তুমিও যা আমিও তাই, তোমার কাছে যতটা আছে আমার কাছে তত আছে, এরকমই আর কি। পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। ওকে, এবার লেখো, জেনারেলি এটা ইম্পর্টেন্ট না, ইট কোয়ালিফাইস present participles not a verb। এটা একটা ভার্বকে কোয়ালিফাই করে না, কেবল প্রেজেন্ট পার্টিসিপলকে কোয়ালিফাই করে। ক্লিয়ার? এটা এটা মনে রাখবে, ভার্বকে কিন্তু কোয়ালিফাই করে না ফির, ঠিক আছে? এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, চিন্তা করো না। মাছ, it is used with comparative degree of adjective অথবা adverb। ওকে, it qualifies past participle and a verb also। মাছ কিন্তু একটি ভার্বকে কোয়ালিফাই করতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এ কি প্রেজেন্ট পার্টিসিপল, এ পাস্ট পার্টিসিপল কে, ভেরিটা ভার্বকে কোয়ালিফাই করে না, আর মাছ ভার্বকে কোয়ালিফাই করতে পারে। ওকে, ভেরিটা পজিটিভ ডিগ্রিতে ইউজ হয়, মাছটা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। ওকে, চলো এখানে কি ডিগ্রি আছে? কম্পারেটিভ। স্যার এটা অ্যাডজেক্টিভ, কিন্তু কেমন অ্যাডজেক্টিভ? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, সিডি। তাহলে আমি এখানে ভেরি ইউজ করব না, আমি এখানে কি ইউজ করব? মাছ। মাছ। আর এখানে কি রোহান ইজ এ ব্রেভ সোলজার, এখানে কোন রকম এটা, তাহলে ব্রেভটা কি এটা অরিজিনাল ফর্মে আছে, তাহলে কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। এটা পজিটিভ অ্যাডজেক্টিভ মানে পজিটিভ ডিগ্রি, তাহলে আমি কি দেব? মাছ হবে না, আমার হবে ভেরি। ভেরি। ওকে, এবারে চলো আমরা নেক্সট সেন্টেন্সে যাব। He talks very but does nothing। বলো, আচ্ছা সে কেমন টক করে? খুবই টক করে, খুবই কথা বলে। এখানে টক্সটা কি? মেন ভার্ব। এবার বলো, ভেরি কি মেন ভার্বকে কোয়ালিফাই করতে পারে? এর মানেও খুব, এর মানেও খুব। এটা ভাবকে কোয়ালিফাই করতে পারে, কিন্তু এটা ভাবকে কোয়ালিফাই করতে পারে না।
তাহলে এখানে যে বসবে সে কাকে কোয়ালিফাই করবে? ভার্বকে কোয়ালিফাই করতে হবে তো তাকে, কারণ খুবই কথা বলে। তাহলে ভেরি কি ভার্বকে কোয়ালিফাই করতে পারে না স্যার? তাহলে কি হবে? মাছ। মাছ। ওকে। নেক্সট লেখো। The movie was much interesting. এটা আমি ছোটবেলায় বলতাম, ইন্টারেস্টেডিং। তোমরা কি এরকম শব্দ বলতে কখনো? মনে আছে? সো আই, আমি ফার্স্ট ইয়ার বলতাম, হ্যাঁ, ফার্স্ট ইয়ারকে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার। এটা একদম অনেকেই বলে ফার্স্ট ইয়ার। বাবা বলে কি বললে কি এই বললে? যতবার আমি ইন্টারেস্টিং কথাটা পড়ি না, আমার ওটা মনে পড়ে যায়, ইন্টারেস্টেডিং। আর ফার্স্ট ইয়ার, হ্যাঁ, ওটাও খুব কমন, মানে কমন আর কি ওয়ার্ড সকলের মুখে মুখে। তাহলে দেখো, না, দ্য মুভি ওয়াজ ড্যাশ ইন্টারেস্টিং, তাহলে এটা কি পার্টিসিপেল নয়? প্রেজেন্ট পার্টিসিপেল না, এটা এটা তো অ্যাডজেক্টিভ, কারণ এটা তো মেন ভার্ব। ছবিটি কেমন স্যার? খুব দারুণ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কে কোয়ালিফাই করে? ভেরি ইন্টারেস্টিং। এবার লিখো, the very awaited result is going to be published today. বলো কি হবে? কি হবে? Much awaited. মোস্ট টায়ার্ড হবে স্যার, দ্য মোস্ট টায়ার্ড। কেননা এটা কি, এটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল সাধারণত কি করে? এটা কিসের রোল প্লে করে? এটা অ্যাডজেক্টিভ হয়, আমি বলেছিলাম বেসিক ক্লাস। এবার পার্টিসিপল দুই প্রকার স্যার, একটা প্রেজেন্ট পাস্ট। আর একটা পাস্ট। প্রেজেন্ট কেমন হয়? এটা ভি প্লাস আইএনজি হয়। আর পাস্ট কেমন হয়? এটা ভি থ্রি হয়। কিন্তু দুটো পার্টিসিপল অ্যাডজেক্টিভেরই কাজ করে। ক্লিয়ার? তাহলে এখানে রেজাল্ট কি কোয়ালিফাই করছে? কেমন রেজাল্ট? এটা ইন্টারেস্টিং কে কোয়ালিফাই করছে। তাহলে এখানে সরি, হ্যাঁ, না সরি, এটা ইন্টারেস্টিং, হ্যাঁ, এখানে ভেরিটা ইন্টারেস্টিং কে কোয়ালিফাই করবে। ভেরি গুড। আর তাহলে এটা কি? এটা অ্যাডজেক্টিভ। ওকে। তাহলে কেমন রেজাল্ট? অপেক্ষারত, যার জন্য অনেক অপেক্ষা করা হয়েছে, রেজাল্টটা নাউন। এবারে অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করবে? সে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এবারে এটা পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল হলে ভেরি বসে না মাছ বসে? Much. মাছ বসে। আগেরটা কি ছিল? আগেরটা প্রেজেন্ট পার্টিসিপল ছিল, তাই ভেরি বসেছিল। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? Yes, yes. চলো, এবার একটা ছোট্ট এক্সেপশন আছে এখানে, দেখো।
আচ্ছা দেখো, এমন মেন ভার্ব যার অবজেক্ট থাকে না, বা অবজেক্ট থাকে না বলবো না, যার কাজটি কোনো অবজেক্টে ট্রান্সফার হয় না, তার মানে অবজেক্ট থাকে না। ওকে, কিন্তু এটা এটা তোমার জানার দরকার নেই। 1 মিনিট। যেমন আমি তোমাকে বলছি, এটা আগে বুঝিয়ে দিই এক্সাম্পলটা দিয়ে। মাই স্কুল পাবলিশ দ্য রেজাল্ট। ওকে, আর বলো আই অ্যাম স্যাটিসফাইড। কার অবজেক্ট, কোন ভার্বের কাজটা ট্রান্সফার হচ্ছে না? আচ্ছা, আরো সহজ করে বলে দিই, যতটা সহজ করে বলতে পারি ততটাই বলে দিই। অবজেক্ট কাজটি ট্রান্সফার হওয়া, এটার মানে কি জানো? এটার সিম্পল মানে হলো, ভাব, আমি যখন বলবো ভাবটি ট্রান্সফার হয়েছে, এটা সিম্পল মানে কি জানো? মানে হলো সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো আলাদা। আর যখন, তার মানে কি ট্রান্সফার হয়েছে। আর যখন সেম হবে, সাবজেক্ট আর অবজেক্ট যখন সেম হবে, তখন কি ট্রান্সফার, তখন মনে করব ট্রান্সফার হয়নি। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? তাহলে এই দুটো সেন্টেন্সে বলো কোথায় ট্রান্সফার হচ্ছে আর কোথায় ট্রান্সফার হয়নি ভাবটা। ফার্স্টেরটায় ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, কেন না তুমি বলো, এটা মেন ভাব, তাহলে হুম। রেজাল্টটা অবজেক্ট আর মাই স্কুলটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট কি এখানে সেম? না। ডিফারেন্ট, তার মানে ট্রান্সফার হয়েছে। আর এখানে কি, এটা আমি, এই সরি এম মেন ভাব, তাহলে যে স্যাটিসফাইড সেটাই কি আমি নই? হুম। যে স্যাটিসফাইড, যে সন্তুষ্ট সেটাই কি আমি নই? হুম। তার মানে আমার এখানে ট্রান্সফার হয়নি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার বলো, এই সমস্ত যেখানে ট্রান্সফার হয় না, তখন ভার্বের আগে ভেরি ইউজ হতে পারে। ওকে, যেমন এক্সাম্পল দিই, আই অ্যাম ভেরি কনফিউজড। এটা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার, তো যে তাহলে আই ওটা সেই কনফিউজড। তাহলে ওইটা আই এম ভেরি স্যাটিসফাইড হবে। হ্যাঁ বলো বলো। আই এম ভেরি স্যাটিসফাইড হবে। আই অ্যাম ভেরি স্যাটিসফাইড হবে। তাহলে এখানে এখানে আমি ভেরি কথাটাকে ইউজ করতে পারি। বাট এটা আমি তোমাদের অন্য কারণে বলেছিলাম, যে
অবজেক্ট আর সাবজেক্ট সেম কিনা। তাহলে আমরা এটা লিখতেই পারি স্যার, আই অ্যাম, তার আগে আমি এটাই বলে দিই, এরকম এরকম কোন কোন ভাবগুলো হয় সাধারণত, কারা হয় লেখো। টায়ার্ড, স্যাটিসফাইড, কনফিউজড, প্লিজড, এটসেট্রা। ওকে, ডাউটফুল হতে পারে, ডাউটফুল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, এবার লেখো। কিছু ছোট ছোট এ আছে, এবারে বেশি কিছু বড় বড় নেই। নেয়ার ভার্সেস নেয়ারলি। নেয়ার মিনিংটা কি? এটা তিনটে হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আবার প্রিপোজিশনও হতে পারে। আর নেয়ারলিটা সর্বদা কি হয়? এটা সর্বদা হয় অ্যাডভার্ব। এর মানে কি হয়? এর মানে হয় অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রায়। ওকে, বলো দেখি এটা। You should rent a house nearly your office. He has sold near 1,000 books so far. কি হবে? প্রথমেরটা নিয়ার আর সেকেন্ডেরটা নিয়ারলি। এটা হবে নিয়ার। কেন? কারণ এটার মানে আসছে কাছে, কাছাকাছি বোঝাচ্ছে। মানে প্রিপোজিশনের মানে দিচ্ছে, তাই না? হুম। নেয়ার, নেয়ার ইওর অফিস। আর এখানে কি হবে? প্রায়। অ্যাপ্রক্সিমেটলি বোঝাচ্ছে ওটা। তাহলে নেয়ারলি। নেক্সট চলো। লাস্ট পেজটা একবার দেবেন just। না, লাস্ট লাইনটা তো না, ওই যে নিয়ার দিয়ে যেটা দিলেন এক্সাম্পল। ও দাঁড়াও, এই তো, হ্যাঁ। ঠিক আছে। নেক্সট চলো, এবার লেখো অ্যাট প্রেজেন্ট ভার্সেস প্রেজেন্টলি। আর একটা ক্লাস নেব অ্যাডভার্বে, তারপরে অ্যাডভার্বটা শেষ হয়ে যাবে। কোনো ক্লাস শেষ করার পরে তোমরা একবার 25টা 30টা এক্সারসাইজের প্রশ্নগুলো করে নেবে, হ্যাঁ? হুম। তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে, না ওইটা বুঝতে পারবে না। অ্যাট প্রেজেন্ট মানে হলো নাউন, আর প্রেজেন্টলি মানে কি, কে বলতে পারবে? খুব কাছাকাছি, মানে খুব কয়েকদিনের মধ্যেই। ভেরি গুড, ভেরি সুন। রিসেন্টলি। তাহলে মিনিংটা বুঝে গেলেই তোমরা জিনিসটা বুঝতে পারি। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। I am
টিচিং ইউ টাইপস অফ অ্যাডভার্বস প্রেজেন্টলি। কি হবে? at present, অ্যাট প্রেজেন্ট হবে। কেন? এখন মিনিং আসছে না, আমি এখন তোমাকে অ্যাডভার্বের টাইপ শেখাচ্ছি, তাহলে অ্যাট প্রেজেন্ট। ওকে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর বেশি আমি করাবো না। নেক্সট আর একটা ক্লাস লাগবে, আর একটা ক্লাসে অ্যাডভার্বটা শেষ হয়ে যাবে। পুরো অ্যাডভার্ব প্রেজেন্ট যারা করছো, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। আমাদের কতগুলো চ্যাপ্টার হয়েছে বলো তো? আর আর মাত্র একটা দিন লাগবে, সেদিনকেই আমি অ্যাডভার্ব চ্যাপ্টার শেষ করে দিয়ে ইনভার্সন শুরু করে দেবো, যেটা অ্যাডভার্বের মধ্যে একটা পার্ট। ওকে বাড়িতে প্র্যাকটিস করবে কিন্তু, ইংলিশটা একেবারে ভুল, একেবারে স্টপ করে রাখবে না। সামনে কিন্তু ক্লার্কশিপের এক্সাম আছে, এসএসসির এক্সাম আছে। মানে যে ভুল আমার অনেক ফ্রেন্ড করেছে, সে ভুল কোনোদিন করবে না যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ। কোনো সাবজেক্টকে একেবারে একেবারে স্টপ করে দেবে না। চেষ্টা করবে সব পরীক্ষা জন্য তুমি যাতে তৈরি থাকতে পারো, সব পরীক্ষার জন্য। যে সামনে রেল আছে বলে আমি এখন ইংলিশ পড়বো না, আমি এখন জিকে বাকি সাবজেক্টগুলো পড়বো না, শুধু সায়েন্স পড়বো, এটা কিন্তু করবে না। যেটা তুমি উইক আছো সেটাকে বেশি সময় দেবে, যেগুলোতে স্ট্রং আছো অ্যাটলিস্ট সেগুলো প্র্যাকটিসের দ্বারা একদম অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। নইলে কিন্তু কোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা আমি খুব কাছের মানুষদেরকে বলি আর কি, মানে প্রিলিমস স্টেজ থেকে না আলটিমেট আলটিমেট ফাইনাল লিস্ট পর্যন্ত, ভালো করে কেন বললাম ফাইনাল লিস্টও বলবো না, আলটিমেট জয়নিং পর্যন্ত অনেক অনেক ওঠানামা থাকে, অনেক, মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক ওঠানামা থাকে। প্রথমত তুমি কোনো এক্সামে প্রিলিমসেই কেটে যেতে পারো, কোনো এক্সামে মেন্সেই কেটে যেতে পারো, কোনো কত ধরনের সমস্যা আমি বলছি, কোনো এক্সামে ইন্টারভিউতে কেটে যেতে পারো, কোনো এক্সামে ইন্টারভিউ হয়ে গেছে, রেজাল্ট বেরোতে অনেক ডিলে করছে, অনেক ডিলে করছে, হতে পারে। কোনো এক্সামে রেজাল্ট বেরিয়েছে, জয়নিং দিতে অনেক ডিলে করছে, হতে পারে। আমার আমার সাথে হয়েছে, যা যা বলছি সব আমার সাথে হয়েছে, ডিলে করছে, হতে পারে। এটা তো এইসব হলো এক্সাম, প্রিলিমস হলো, প্রিলিমস হওয়ার পরে কেস হতে পারে, বা সেম কেস মেন্সের পরে হতে পারে, বা কোনো একটা স্টেজের মাঝে খুব দুরবস্থা আসতে পারে, কোনো এই যেমন ওবিসি কেস আসতে পারে, মানে এত ধরনের সমস্যা আসতে পারে ফাইনাল এই পুরো প্রিলিমস থেকে আর জয়নিং এর ডেট পর্যন্ত, এটা কেউ তোমাকে সুনিশ্চিতভাবে বলতে পারবে না। তাই কোনো একটা এক্সামের জন্য নিজেকে সম্পূর্ণভাবে ডিভোট করে দিও না, সব এক্সাম দাও, যাতে সবগুলোর ফাইনাল মেরিটে 2025-এ যা যা পরীক্ষা, 2026, 2027 আর 2028 যেদিন রেজাল্ট দিক না কেন, যেন তোমার নাম থাকে। আর এটার জন্য তোমার বেশি, তুমি যদি মনে করো অনেক লোড না, শুধু একবার সিলেবাসটা, তোমরা অনেকেই আছো যারা পুরো কভার হয়ে গেছে, তারা এবার কি করে সিলেবাসটা পুরোপুরি মেনটেন রেখে চলবে, তার একটা হলো যেগুলো স্ট্রং জোন সেগুলো রিভিশন দেওয়া, কিসের ভিত্তিতে, কখনো কখনো মকের ভিত্তিতে, কখনো কখনো চ্যাপ্টার ওয়াইজ টেস্টের ভিত্তিতে, আর যেগুলো উইক জোন সেগুলোর জন্য একটা সময় রাখা। আর যারা যারা একদম বিগিনার আছো তাদের আমি বলবো দিনে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 থেকে 2 ঘন্টা করে রেখে দিতে, যাতে সবগুলো সাবজেক্ট নিয়ে চলতে পারো।
হ্যাঁ, পার ডে জিকে তে তুমি যে কোনো একটা সাবজেক্ট পড়বে জিকে প্রতিদিন। এই নয় যে জিকের জন্য তোমাকে একদিনে সব পড়তে হবে, তা না। কিন্তু 1 থেকে 2 ঘন্টা ম্যাথ, 1 থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা হলেও 1 ঘন্টা হলেও রিজনিং, 1 ঘন্টা হলেও ইংলিশ, আর 1 ঘন্টা হলেও জিকে। অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা দিয়ে সিলেবাসটাকে রেডি করো। কোন এক্সামে কোন এক্সামে ইংলিশ আসছে না, কোন এক্সামে রিজনিং আসছে না, কোন এক্সামে জিকে আসছে না, এসব কিচ্ছু যদি ভাবো, তুমি যদি বিগিনার হয়ে থাকো, তাহলে তুমি কোনোদিন চাকরি পাবে না। তোমাকে এখন চাকরি পেতে গেলে পুরো এরকম স্কোয়ার হতে হবে, মানে 4টে বাহু সব সমান, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সব সমান। ক্লিয়ার? তো কোনো সাবজেক্টকে পুরোপুরি হেয় করে দেবে না। তাহলে কিন্তু হয়তো দেখবে, মানে আমার সাথে হয়েছে, হয়তো দেখবে আমি যে এক্সাইজের এক্সামে মানে মা বকে বকে আমাকে পাঠিয়েছে, আমি যেতেই চাইছিলাম না, শুধুমাত্র দুর্ভাগ্যবশত মা জানতে পেরে গেছে ওই পরীক্ষাটা আছে। আমি পরীক্ষা দিতে যাওয়ার পথে এক্সাইজ কনস্টেবলের আমি মানে অ্যাডমিট প্রিন্ট আউট করে পকেটে করে নিয়ে গেছি। তারপরে মাঠেও আমি যাব না কোনোদিন, 1600 মিটার পাস করতে পারিনি আমি। তাও একবার ঘুরতে গেলাম 1600 মিটার, মানে আমি কনফিডেন্সে ছিলাম না, কিন্তু শুরু যখন করলাম তখন ভাবলাম যে যতক্ষণ না পর্যন্ত নিজের শরীর ছেড়ে দেবে ছাড়বো না। দেখো পাস হয়ে গেল কি। এবং সবচেয়ে বড় কথা কি জানো, একে সবচেয়ে বেশি হেয় করেছিলাম। আর বাকি সমস্ত এক্সামে যতগুলো আমি পাস করেছিলাম সব জয়নিং দিতে লেট করছে, প্রচুর লেট করছে। তখন আমি সব টিউশন ছেড়ে দিয়েছি, আমার খুব ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, তখন এক্সাইজ আমাকে বাঁচিয়েছিল। এ আমাকে ঝড়ের আগে জয়নিং দেয় 2 থেকে 3 মাস, মানে নইলে যে তার আগে থেকে প্রায় 6 মাস আগে থেকে আমি টিউশন ছেড়ে দেওয়াতে এত সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। ক্ল্যার্কশিপ তো ফাইনাল মেরিটের প্রায় 1 বছর পরে জয়নিং দিয়েছে, 1 বছর। আমাদের এসওআইটাও তাই 1 বছর পরে জয়নিং দিয়েছে, তখন তো এসআই রেজাল্ট আসেনি। এবারে তোমরা হয়তো ভাবছো যে স্যার কি সব জয়নিং জয়নিং করছে, আগে পাস করাটা মেন। যদি এরকম ভাবো সেটা ভুল হবে। তোমার ফাইনাল মেরিট বেরোলো না, তুমি আনন্দ পাবে, তোমার পরিবার আনন্দিত হবে, কিন্তু বাস্তব কথা কি জানো, 1 সপ্তাহ তোমাকে প্রচুর প্রচুর তুমি, যদি তোমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো থাকে সেটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু তখন না তুমি সব টিউশন মানে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবে কখন জয়নিং দেবে। হতে পারে জয়নিং এর আগে আগেই সেটার উপরে কোনো কেস পড়ে গেল, হতে পারে, এটা হচ্ছে। তাই সব এক্সামকে ফোকাস করো, যেটা পাবে জয়েন করে নাও, করে নিয়ে বসে থাকো। হ্যাঁ, যদি এরকম হয় এমন একটা কাজ যেটাতে জয়েন করলে পুরো তুমি পড়াশোনার টাইমটাই নষ্ট হয়ে যাবে তোমার, সেটা গভর্নমেন্টের কোনো পার্মানেন্ট চাকরিও নয়, আমি বলবো সেখানে যেও না। কিন্তু কোনো চাকরি পেয়েছো, এরকম পরীক্ষা দিয়ে যে কোনো পোস্টে জয়েন করে যাবে, ঠিক আছে। তা বাকিগুলো তুমি তো রেডি আছো, বাকিগুলো পরীক্ষা দেবে বা জয়েনিং এর জন্য ওয়েট করবে, ফাইনাল মেরিটের জন্য ওয়েট করবে, ঠিক আছে। তো যে কোনো ভাবে কিন্তু একটা জিনিস মানে থমকে যেতেই পারে, ওই জন্য সবকিছুর জন্য রেডি হয়ে থাকো। ক্লিয়ার? যাকে দেখবে সবচেয়ে বেশি তুমি হেয় করছো না, সেই সেই হয়তো বিপদের সময় তোমার আর কি পাশে থাকবে। ওকে, সব সব জিনিসগুলোই পড়ো একসাথে, রেল, সেন্ট্রাল, স্টেট সব পরীক্ষা দাও, কি আছে একই তো প্রশ্ন আসবে বাবা। যে পরীক্ষাটা দেবে যে পরীক্ষাটা দেবে সেটা সামনে যে পরীক্ষাটা আজ থেকে 2 মাস 3 মাস পরে যে পরীক্ষাগুলো আছে, তোমাদের সিলেবাস কমপ্লিট, যে আমি যাদের সিলেবাস হয়ে গেছে তাদের কথা বলছি, প্রত্যেকদিন সেই সংক্রান্ত একটা করে দুটো করে মক দাও, তাহলেই তো তুমি রেডি হয়ে যাবে, তাহলেই তুমি মক দিলেই তো বুঝতে পেরে যাবে এই এই যে পুরো সিলেবাস আছে, এই যে এনটিপিসি পরীক্ষা আছে, এই যে পরীক্ষা আছে আমার, এইগুলো তৈরি আছে, শুধু এইটা আর এইটা আমার উইক আছে, তাই মকে নাম্বার আসছে না, এটার জন্য তুমি সময় দিলে বাড়িতে। আমি কি বলছি বোঝা গেছে? তো এখন মক আর চ্যাপ্টার ওয়াইজ মক, এই দুটো দিয়ে নিজের স্ট্রং জোন উইক জোনকে ক্লাসিফাই করো, এবং উইক জোনগুলো একে 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 তৈরি করতেছো। ওকে, চলো। স্যার পিএসসি তো মোটামুটি বিভিন্ন ছোট ছোট এক্সামের রেজাল্ট টেজাল্ট আউট করছে, পরীক্ষা নিচ্ছে, তার মানে আমাদের এই দুটো এক্সাম কি হবে বলে মনে হচ্ছে ঠিকঠাক টাইমে?
দেখো পিএসসি এখনো পর্যন্ত কিন্তু কিছু বলেনি, হ্যাঁ, আর এখনো পর্যন্ত কিছু বলেনি, তাহলে তোমাকে কিন্তু আমি বলবো তুমি ধরেই চলো এই ডেটে, যে ডেট বলেছে ওই ডেটে এক্সাম হবে। তার মানে ওদের তো কাজ চলছে টুকটাক, কোনোটাই হ্যাঁ, বন্ধ নেই। ওটাই বলছি, তুমি ধরেই এগো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এক্সামের ডেট চলে এসছে, তার আর 15 দিনের থেকেও কম বাকি, তাহলে মনে করবে এক্সামটা পিছাতে পারে। কিন্তু 15 দিন আগে থেকে কিছু বলা যাবে না, একদম বাস্তব কথা বলছি। এখানে অনেকে অনেক মাতব্বরি করতে পারে, হবে না হবে, ঠিক আছে, আমি আন্দাজে বলে গেলাম আর আমার কথাটা মিলে গেল, আমি তোমাকে বললাম, দেখলে তো আমি যা বললাম, কিন্তু আমি তখন আন্দাজে বলছি। আমি আন্দাজে বলে কেন তোমাকে অনিশ্চয়তা রাখবো? একদম প্র্যাকটিক্যাল কথা বললাম, 15 দিন আগে পর্যন্ত কেউ বললে বিশ্বাস করো। হ্যাঁ, আর 15 দিনও বাকি নেই, তখন তুমি বুঝে যাবে যে এক্সামটা পিছাচ্ছে। ক্লিয়ার? 15 দিন আগে পর্যন্ত তুমি এটাই ভেবে চলবে যে ওই ডেটেই এক্সাম হবে। একদম। চলো। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছি, ইংলিশ ভোকাবুলারি ব্ল্যাক বুকের যে মোস্ট রিপিটেড 200 ওয়ার্ডস প্রথমে আছে, হুম। ওইটা পড়লে কি মোটামুটি হবে, নাকি ওই না 1580টাই পুরোটা পড়তে হবে? না, যেটা 200 আছে ওটা পড়লে যে তোমার 100% তুমি যেখানে যাবে 90% ভোকাব কমন পাবে, দিস ইজ রং অ্যাজাম্পশন। ঠিক আছে, হ্যাঁ, ওখান থেকে তুমি একটা থেকে দুটো কমন পেতে পারো প্রত্যেকটা পেপারে, বাট ধরো তিনটে সিনোনিম, তিনটে ইডিয়াম, তিনটে ওয়ান ওয়ার্ড পড়লো সবগুলোই পাবে তা কিন্তু নয়। তার জন্য তোমার হয় তোমাকে ব্ল্যাক বুকের ওই যে 1200-1300 করে আছে না, ওগুলো পুরোপুরি হ্যাঁ, পড়তে হবে, বা তোমার এসপি বক্সি পুরো কমপ্লিট করতে হবে। ওকে? স্যার ব্ল্যাক বুকটা পুরো কমপ্লিট করলে কি এনাফ, নাকি আরো এনাফ, পড়তে হবে? এনাফ, 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 ব্ল্যাক বুক কমপ্লিট করতে পারলে এনাফ, এর বাইরে কিচ্ছু যেতে হবে না, এটাই বারবার এনাফ। ঠিক আছে। আর দেখবে ওই 12 থেকে 1300 মধ্যেই, ওই 12 থেকে 1300 মধ্যেই তোমার ওই 200 ঢুকে আছে, দেখবে বোল্ড কালার, বোল্ড করে হুম, করে লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ। কতবার রিপিট হয়েছে সেটাও ওখানে মেনশন করা হ্যাঁ, আছে। তো ওইগুলো ভালো করে পড়ে যাও, তাহলেই হবে। ঠিক আছে। হুম। থ্যাংক আর আমি তোমাদের হয়তো ভোক্যাব একটা আলাদা করে একটা ভোক্যাবের জন্য ব্যাচ আনবো, যারা অ্যাডমিশন নেবে এখন না, মাসখানেক পরে। ওই ওই ব্যাচে শুধু ভোক্যাব হবে আর কিচ্ছু না, উইকলি একদিন করে ক্লাস হবে। এটা যেমন গ্যামার হচ্ছে এই ব্যাচটা 10 তারিখ থেকে কি স্টার্ট হবে? না, এটা এখন শিডিউল তোমাকে বললাম না, মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আমি ও, ঠিক মানে শিডিউল ঠিক করতে পারছি না, ওই জন্য একটু ডিলে হচ্ছে। আজকেরও একজন ফোন করেছিল ওই ব্যাচটার জন্য। এখন ওই জন্য আমি কারো অ্যাডমিশন হতে মানে কাউকে বলিনি, আমি শিডিউল করে নিয়ে একদম প্রোফর্মা রেডি করে অ্যাডভার্টাইজমেন্টের সাথে দিয়ে দেবো, এবং যারা যারা চাও তাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে। হুম। ওকে, চলো, গুড নাইট। বুঝ-